আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো, তো তোমাদের কিন্তু অলরেডি গতকালকে ন্যাশনাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তো এর মধ্যে তোমাদের যদি বলি, তো একটা মাত্র পরীক্ষা বাকি আছে, সেটা হচ্ছে 7 কলেজ। তো 7 কলেজ সম্মিলিতভাবে কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে। তো এটার পরীক্ষার সার্কুলার ঈদের পরে দেওয়ার হতে পারে, ঠিক আছে? তো এইগুলা বাদেও তোমাদের যাদের টার্গেট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পাশাপাশি কৃষি গুচ্ছ, অর্থাৎ কৃষি এই বছর তোমার কিন্তু গুচ্ছের মধ্যে বাকৃবি থাকতেছে না, এবং বোঝা যাচ্ছে যে আলটিমেটলি যদি বাকৃবি চলে যায় তাহলে অন্যান্য যে কৃষিগুলো সেগুলো হয়তো ভেঙে যাইতে পারে, তার মানে কৃষি হয়তো আলাদা হবে। তো যাদের টার্গেট ছিল যে এই সকল ইউনিভার্সিটিতে পড়া, তারা কিন্তু অলরেডি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করার চিন্তা ভাবনা করতেছো, ঠিক আছে? তো কিভাবে আলটিমেটলি তোমরা শূন্য থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে। এবং তোমাদের যে সকল টার্গেটেড ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে তোমরা কিভাবে সহজেই চান্স নিশ্চিত করবা, একটা টপ পজিশনে যেতে পারবা, সে বিষয়ে একটা পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবা এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ইনশাল্লাহ তোমার সেকেন্ড টাইম জানতে এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, চলো কথা না বাড়াই আমরা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে সেকেন্ড টাইমার যারা দিবা, তো সেকেন্ড টাইমার যারা দিবা তাদের কিন্তু মূল যে বাধাটা সেটা হচ্ছে অধৈর্য। তো তোমাদের মধ্যে যাদের ধৈর্য কম এবং তোমরা অল্প কিছুতে যারা হাল ছেড়ে দাও, তারা কিন্তু সেকেন্ড টাইমে এসে ভালো কিছু করতে পারবে না, এটা কিন্তু মেইন ফ্যাক্ট। তুমি যদি সেকেন্ড টাইমে ভালো করতে চাও, তোমার যে মেইন হাতিয়ার সেটা হচ্ছে তোমাকে প্রচণ্ড পরিমাণে ধৈর্যশীল হইতে হবে, ঠিক আছে? তো তোমার যদি ধৈর্য শক্তি যদি কম থাকে, তুমি যদি মানে বাধা অতিক্রম অনেক, তোমার এই সেকেন্ড টাইমে এসে আসলে তুমি অ্যাডমিশন পিরিয়ড, শুধুমাত্র সেকেন্ড টাইম না, তুমি অ্যাডমিশন পিরিয়ডে এসে যে শিক্ষাটা অর্জন করছো এটা কিন্তু অনেক একটা দামি একটা বিষয়, ঠিক আছে? তো তুমি আসলে বুঝতে পারছো যে তোমার আসলে কে ভালো যাচ্ছে বা তোমার আসলে কে ভালো চায়, এই বিষয়গুলো তুমি কিন্তু বুঝে যাচ্ছ। তো সেকেন্ড টাইম এসে কিন্তু আরও বেশি বাধার সম্মুখীন হইতে হবে। ওই যে তোমার যারা খারাপ চাই বা তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আসলে তোমাকে দেখে জেলাস হইতো, তারা কিন্তু এখানে অনেক বেশি তোমাকে কথা শোনাবে। তো এখানে কিন্তু মেন্টালিটি স্ট্রং থাকতে হবে তোমাকে, ঠিক আছে? তুমি প্রিপারেশন যাই নেও না কেন, তুমি যদি মেন্টালি উইক হয়ে পড়ো তাহলে তুমি কিন্তু সেকেন্ড টাইম এসে বেশি দূর যাইতে পারবা না, ঠিক আছে? আর সেকেন্ড টাইম জার্নিটা কিন্তু অনেক লম্বা একটা জার্নি, ঠিক আছে? দেখো অলরেডি কিন্তু তোমার কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয় নাই, আবার এইচএসসি পরীক্ষার পরে 3 মাস পরে মোটামুটি 3-4 মাস লেগে যায় অ্যাডমিশন শেষ হইতে। তো তোমাদের কিন্তু লাস্ট পরীক্ষা পর্যন্ত টিকে থাকতে হবে। তো তুমি যদি দেখো যে এই বছর যারা এইচএসসি 23 ব্যাচ আছে, তারা কিন্তু অনেকেই আছে কোথাও চান্স পায় নাই, লাস্ট পর্যন্ত এসে যে শেষ গুচ্ছ পরীক্ষা কিন্তু সবার শেষে হলো, তো গুচ্ছ দেশে তারা কিন্তু একটা ভালো পজিশনে সাবজেক্ট পাইছে। তো প্রথম কথা হচ্ছে তোমাকে হাল ছাড়া যাবে না এবং ধৈর্য ধরতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্ট। সেকেন্ড টাইমে সফলতার একটা যদি মোস্ট ইম্পর্টেন্ট যদি হাতিয়ার বলি, সেটা হচ্ছে তোমাকে ধৈর্য থাকতে হবে এবং শেষ পর্যন্ত হাল ছাড়া যাবে না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে অনেক কথা তুমি শুনবা, তোমার বাবা মা তোমাকে অনেক কথা শোনাবে, জাস্ট তুমি মুখ বুজে কথাগুলো শুনবা এবং তোমার যে সাকসেসটা আছে, তুমি সাকসেস হয়ে তাদের সুন্দর একটা জবাব দিবা, ঠিক আছে? তুমি তোমার বাবা মা, আসলে বাবা মা দোষ দিয়ে লাভ নেই, কারণ আমাদের তুমি প্রথম থেকে ভালো একটা রেজাল্ট করছো, স্কুল কলেজে ভালো করছো, সেখান থেকে কিন্তু তাদের মনে এক্সপেকটেশনটা জন্ম নিছে যে আমার সন্তান ভালো কিছু করবে। তো আসলে তুমি তাদের দোষ দিয়ে কিছু করতে পারো না, কারণ তারা তোমাকে লালন পালন করতেছে, তারা তোমার উপরে এক্সপেকটেশন রাখতেছে তোমার উন্নতির জন্য। তুমি আলটিমেটলি ভালো করছো নাই, তারা তোমার প্রতি আশা রাখতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা চিন্তা করো, বাবা মা তোমাকে বকবে, গালি দিবে, তারাই কিন্তু তোমাকে আপন করে নিবে, ঠিক আছে? তো তাদের কথায় বেশি কষ্ট না পেয়ে একটু জেদ করবা মনের মধ্যে যে আমাকে ভালো কিছু করতে হবে, ঠিক আছে? এবং শেষ পর্যন্ত বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারো, এটা একটু মাথায় রাখবা, ঠিক? আচ্ছা, সেকেন্ড টাইমে এসে তোমাদের যে সকল বিষয়গুলো একটু ফোকাস করবা, মেন বললাম, প্রথম পয়েন্টটা বললাম ধৈর্য তোমাদের রাখতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা সেইটা হচ্ছে তোমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গ্যাপ, ঠিক আছে? গ্যাপ। তো তোমাদের গ্যাপটা কি ছিল, ঠিক আছে? ফার্স্ট টাইমে তুমি যখন পরীক্ষা দিলা, তোমার প্রবলেমটা কোথায় ছিল, গ্যাপটা কোথায় ছিল, একটা অ্যানালাইসিস তোমাকে করতে হবে, ঠিক আছে? এটা একটা অ্যানালাইসিস করো এবং তুমি একদম শুরু করবা কই থেকে, শূন্য থেকে শুরু করবা, ঠিক আছে? এবং শূন্য থেকে প্রথমবার যে গ্যাপগুলো তোমার ছিল বা প্রথমবার যে তুমি ভুলগুলো করছিলা, এই ভুলগুলো তুমি এবার করবা না। হয়তো তুমি প্রথমবার কি করছো, একটা অধ্যায় তুমি দেখো এইচএসসির পরে কিন্তু আলটিমেটলি আমরা আসলে এত বেশি সময় পাই না, যারা একাডেমিক থেকে একটু ভালো পড়াশোনা করে এবং তারা কিন্তু অনেকটাই আগায় যায়, ঠিক আছে? আর অ্যাডমিশনে যে 3 মাস সময় পাচ্ছ, এই 3 মাসে অনেকেই ভালো মতো সিলেবাস শেষ করতে পারে না। তুমি যদি বিভিন্ন কোচিংয়ে ভর্তি হও, সেখানে দেখবে যে অল্প সময়ের মধ্যে একদিনে 2টা চ্যাপ্টার বা এরকম খুব দ্রুত অফলাইন কোচিংগুলো এই কাজ করে, কারণ তারা সপ্তাহে 3 দিন বা 4 দিন ক্লাস নেয়।
অনলাইনের বিষয় ভিন্ন, কারণ অনলাইনে তুমি এখানে আনলিমিটেড 2-4 ঘন্টা ক্লাস করতে পারো, ঠিক আছে। তো এখানে কি হয়, অল্প সময়ের মধ্যে তোমার কিন্তু অতটা বেশি পর্যাপ্ত প্র্যাকটিস করা হয় না। তুমি হয়তো একটা অধ্যায় পড়লা, একটা অধ্যায়ে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে করতে একদিন চলে গেল, কিন্তু তুমি কি করতে পারছো না, প্র্যাকটিসটা তুমি করতে পারতেছো না। কিন্তু এইবার তুমি কি সেকেন্ড টাইম যখন দিবা, তখন তোমার হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় আছে। তুমি এইচএসসি পরীক্ষার মধ্যেও কিন্তু ওদের পরীক্ষা শেষ হইতে হইতে তোমার একবার সিলেবাস শেষ হয়ে যাবে, এবং ওরা যখন শুরু করবে তখন তুমি জাস্ট রিভিশন দিবা, তুমি তখন রিভিশনের উপর থাকবা। এখন তুমি যদি ভাবো যে না আমি এখন শুরু করব না, আমি এইচএসসি শেষ হবে ওদের সাথে শুরু করবো, তাহলে আলটিমেটলি তোমার লাভ হলো কি বলো? তুমি প্রথমবারও যে কাজ করছো এবারও ঠিক সেই কাজই করছো, তাহলে প্রথমবারও চান্স মিস গেছে, এবারও চান্স মিস যাবে। কারণ তোমার এখানে যে মাঝখানে যে গ্যাপটা থাকতেছে, পড়াশোনার যে গ্যাপটা, এই গ্যাপের কারণে তোমার তখন পড়তে ইচ্ছা হবে না। এখন তখন তোমার কাছে সবকিছু নতুন লাগবে। এবং 24 ব্যাচে যারা 25 ব্যাচে যারা আছে ওরা কিন্তু পড়াশোনার ফ্লোটা ধরে রাখছে, এইচএসসি দিচ্ছে, পড়াশোনার মধ্যে ছিল, দেন অ্যাডমিশনে যাচ্ছে, তুমি কিন্তু ফ্লো হারায় যাচ্ছ। তুমি যদি চিন্তা করো যে এইচএসসি শেষ হবে ওদের সাথে আমি শুরু করব, তাহলে তুমি কিন্তু ভাই ফ্লো ধরে রাখতে পারো না, এবং একটা ভালো রকমের ধরা তোমাকে খাইতে হবে, ঠিক আছে। যদি তুমি সেকেন্ড টাইম দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভালোভাবে দিতে হবে, অযথা সময় নষ্ট করা যাবে না। এখানে তোমার একটা বছর কিন্তু গ্যাপ চলে যাবে, এবং এই 1 বছর গ্যাপ দেওয়ার মানসিকতা তোমার কিন্তু থাকতে হবে, এটা মাথায় রাখবা। তো তুমি যদি 1 বছর গ্যাপ দিয়ে ভালো কিছু অর্জন করতেই না পারো, তাহলে আলটিমেটলি এটা লস দেওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নাই, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে তোমার যে গ্যাপগুলো ছিল, তুমি যে ভুলগুলো করছিলে ফার্স্ট টাইমে, এটা তোমাকে ভালো মতো ফিল আপ করতে হবে। প্রথমবার তুমি হয়তো ভালো মতো প্র্যাকটিস করার সুযোগ পাও নাই, তো এখানে একটা অধ্যায় শেষ করে তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করার সময় পাচ্ছ, এবং এটা তুমি করবা, ঠিক আছে। এটা তোমাকে অবশ্যই করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস তোমাকে করতে হবে, ঠিক আছে। যত বড় প্র্যাকটিস করবা। এখানে শুধু অনেকেই কি করো, অনেকে কিন্তু শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করে যাও, ঠিক আছে। তো শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। প্রশ্ন ব্যাংকটা কি হবে, তুমি যদি পরীক্ষার আগ মুহূর্তের দিকে একটা রিভিশন দিতে চাও, তো রিভিশনের জন্য হয়তো প্রশ্ন ব্যাংক তোমাকে একটু হেল্প করবে। বাট যদি কোনো রকমভাবে তুমি প্রশ্ন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, যে শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করে আমি আসলে চান্স পেয়ে যাব, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার জন্য রিস্ক হয়ে যেতে পারে, ঠিক আছে। এমন না যে প্রশ্ন কমন আসে না, অবশ্যই আসে, কিন্তু যদি একটু প্রশ্ন ঘুরাই দেয় তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। তো এখন যেহেতু তোমার হাতে সময় আছে, তো তুমি চেষ্টা করবা শুধুমাত্র প্রশ্ন ব্যাংকের উপর নির্ভরশীল না হয়ে প্রত্যেকটা টপিক সম্পর্কে ভালো রকম ধারণা রাখা। এবং যখন পরীক্ষার আগ মুহূর্তের সময় আসবে, যেহেতু পরীক্ষার আগে মনে করো 2 সপ্তাহ সময় আছে, বা পরীক্ষার আগে 1 সপ্তাহ সময় আছে, তখন তুমি শুধুমাত্র প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করবা। এই কাজটা তোমাকে করতে হয়, প্রশ্ন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। প্রশ্ন ব্যাংক সলভের গুরুত্ব দিবা হচ্ছে কি পরীক্ষার আগে, ঠিক আছে। কিন্তু তোমার হাতে এখন সময় আছে, যথেষ্ট সময় আছে। তো তোমার এখন কাজ করতে হবে কি, যে একটা অধ্যায়ে যতগুলো টপিক আছে সব টপিকগুলো সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এবং যেই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তুমি তো জানোই, দেখো যেই টপিক থেকে বেশি প্রশ্ন আসছে সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং ওখান থেকে প্রশ্নের সম্ভাবনাই বেশি থাকে, ঠিক আছে। বুঝতে পারছো, একটা টপিক যতটা ইম্পর্টেন্ট হবে ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তত বেশি থাকবে, এটা একটু মাথায় রাখবা। তাই বলে যে তুমি বাকি চ্যাপ্টার টপিক পড়বা না, যদি ধারণা রাখো, তাহলে তোমার জন্য বিপদ হতে পারে যদি ওই টপিকটা তুলে দেয়। এটা বলা কখনোই পসিবল না। দেখো আমরা কোশ্চিন করি না, আমরা জাস্ট ধারণা করি। তোমাদের যে সকল ভাইয়েরা সাজেশন দেয় বা আমরা যে সাজেশন দেয়, আমরা কই থেকে দেই, ওই যে দেখি যে টপিক থেকে প্রশ্ন আসতেছে, প্রত্যেক বছরে আসে, তাহলে এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, আমরা এভাবে তোমাকে সাজেশন দিই। এমন না যে আমরা প্রশ্ন করছি বা আমাদের থেকে স্যাররা এসে জিজ্ঞাসা করে প্রশ্ন বানাচ্ছে, এটা মিলে যায়, এটা ঝড়ে বক পড়ার মতো মিলে যায়, ঠিক আছে। বাট আলটিমেটলি কেউ 100% শিওর তোমাকে বলবে না এইটা থেকে আসবে এরকম না। ওই যে বলে ওই অধ্যায় থেকে আসছে এতগুলো প্রশ্ন, এই টপিক থেকে আসছে, তাহলে এবারও আসার সম্ভাবনা বেশি, এরকম সাজেশন, ঠিক আছে। তো তুমি চেষ্টা করবা, যেহেতু তোমার হাতে সময় আছে, তো এখন সবগুলা টপিক ভালো মতো শেষ করে যাওয়া, ঠিক আছে। যখন তোমার হাতে অল্প সময় থাকবে, 1 মাস সময় বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, তখন তুমি প্রশ্ন ব্যাংক ভালো মতো সলভ করে যাবে। বাট এখন শুধুমাত্র প্রশ্ন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হয়েও না, ঠিক আছে। আচ্ছা, তা এরপরে আসি, তোমরা চেষ্টা করো ফিজিক্সের, ঠিক আছে। ফিজিক্সে তুমি যদি মূল বই না পড়ো তাও সমস্যা নেই, ঠিক আছে। ফিজিক্সে তুমি যে কোনো একটা সহায়ক বই খুব ভালো মতো সলভ করো। ফিজিক্সটা তোমাকে রাখতে হবে প্র্যাকটিসের মধ্যে, ঠিক আছে। ফিজিক্সটা রাখতে হবে তোমাকে প্র্যাকটিসের মধ্যে, ফিজিক্স এবং ম্যাথ এই দুটো তোমার রাখতে হবে প্র্যাকটিসের উপরে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, ফিজিক্স এবং ম্যাথ তুমি ভালো করবা। যাদের ফিজিক্স এবং ম্যাথে, বিশেষ করে ম্যাথ অংশে যাদের দুর্বলতা আছে, হয়তো এইচএসসি 24-এ যারা তোমরা ছিলা প্রথমবার, তোমাদের কিন্তু যারা এইচএসসিতে পরীক্ষা দাও নাই, তাদের জন্য কিন্তু অ্যাডমিশনে এসে ওই ম্যাথটা কভার করা পসিবল হয় নাই। বাট এখন তুমি যদি চেষ্টা করো, যে এটা কিন্তু তুমি চাইলেই ম্যাথ প্রিপারেশনটা নিতে পারবা, অ্যাডমিশনের জন্য ম্যাথ প্রিপারেশন নিতে পারবা। কারণ এখানে তোমাকে রিটেন প্রশ্ন না, তোমার এমসিকিউ প্রশ্ন আসবে। আর এমসিকিউ প্রশ্নটা তো তোমার রিটেনের মতো এত কঠিন হবে না, তাই না? তুমি তো ঢাবিতে পরীক্ষা দিতে পারতেছো না, তো এইটা বিষয়। আর যারা খুলনা ইউনিভার্সিটি দেবে তাদের ক্ষেত্রে এই বছরের প্রশ্ন তুমি দেখছো,
ঠিক আছে, এই বছরের প্রশ্ন দেখছো, সেখানেও কিন্তু রিটেন প্রশ্ন এতটা বেশি কঠিন আসবে না। তো ম্যাথ প্রিপারেশন তুমি কিন্তু চাইলেই এখন শেষ পর্যন্ত নিতে পারবা, ঠিক আছে, কারণ ম্যাথ তোমার কিন্তু লাগবে, কৃষিতে তোমার ম্যাথ লাগবে। আবার তুমি যদি ম্যাথ দাগাও, বায়োলজি প্লাস ম্যাথ দাগাও, সেক্ষেত্রে তুমি কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সকল সাবজেক্ট এলিজিবল থাকবা এবং সেখানে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে। যেমন আমরা যদি রাবির কথা বলি, ঠিক আছে, যারা ম্যাথ প্লাস বায়ো দাগাইছে তারা কিন্তু সাবজেক্ট আগে পাবে, বা যারা শুধু ম্যাথ দাগাইছে তারাও মোটামুটি এখানে সিট সংখ্যা বেশি থাকে বায়োলজির তুলনায়। তো আলটিমেটলি তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দাগাইতে পারো, সব ইউনিভার্সিটি তুমি কিন্তু একটা এক্সট্রা সুযোগ পাচ্ছ। যে শুধু ম্যাথ দাগাইছে বা যে শুধু বায়োলজি দাগাইছে তার থেকে তুমি অনেক বেশি সুযোগ পাচ্ছ, এটা মাথায় রাখবা। তাহলে যেহেতু তোমার হাতে সময় আছে, তো তুমি চেষ্টা করবে ম্যাথটা রেগুলার প্র্যাকটিস করা। তুমি যদি ম্যাথ এখান থেকে দেখো, সবচেয়ে বেশি প্রশ্ন কমন আসে হুবহু হচ্ছে ম্যাথ থেকে, ঠিক আছে, ম্যাথ প্রশ্ন হুবহু কমন চলে আসে, কারণ ম্যাথ প্রশ্ন এখানে বেশি মডারেট করা যায় না, মাথায় রাখবা। ফিজিক্স প্রশ্ন বেশি মডারেশন হয়, কিন্তু ম্যাথ প্রশ্নটা মডারেশন কিন্তু কম হয়, ঠিক আছে। আবার দেখো, ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু তোমাদের কি সবাই দাগায় না, ফিজিক্স এবং কেমিস্ট্রি আবশ্যিক অংশ, যার ফলে এদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন কঠিন করে, হয় কেমিস্ট্রি কঠিন করে, নয় ফিজিক্স প্রশ্ন কঠিন করে, কিন্তু ম্যাথ বায়োলজি এদের মধ্যে করে না। কারণ এটা কি বলতো, সবাই এটা দেখাচ্ছে না। যদি বায়োলজি প্রশ্ন সহজ করে ম্যাথ কঠিন করলো, তাহলে এটা কি হলো বলো, বৈষম্য হয়ে গেল না? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। তো ম্যাথ প্রশ্নটা তুমি হুবহু কমন পাবা যদি প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও। টাইপ ওয়াইজ বইটা এখান থেকে যাদের দুর্বলতা কি, এই যে আসপেক্টের ম্যাথ একটা বই আছে না, আসপেক্ট ম্যাথ, এই ম্যাথ বইটা তুমি কালেক্ট করবে, ঠিক আছে। আসপেক্ট ম্যাথ এই বই থেকে তুমি টাইপ ওয়াইজ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ভালো মতো সলভ করে দাও, এই প্রশ্নগুলো ভালো মতো সলভ করে দাও, এনাফ, তোমার জন্য ম্যাথ প্রিপারেশন এনাফ হয়ে যাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তুমি জাস্ট টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করে যাও, ওকে, এই কাজটা তুমি করো। আর ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের যাদের ফিজিক্সের একটা সহায়ক বই, যদি তোমার কাছে অলরেডি বই থাকে, জয়কলি থাকতে পারে, আসপেক্টের বই থাকতে পারে, আরও অনেক এডিশনের বই আছে, যে কোনো একটা বই, বইয়ের মধ্যে কন্টেন্ট প্রাইস সব সেম থাকে, যতই বলুক না পার্থক্য, কন্টেন্ট মোটামুটি সেম থাকে, প্রশ্ন যা আছে ওই একই থাকে। তো ওই জিনিসগুলো একটু ভালো করে সলভ করো, ঠিক আছে। সবাই চেষ্টা করে যে নিজের বইটা বা নিজের যে কোর্সটা আছে এটা ভালোভাবে স্টুডেন্টের কাছে প্রোভাইড করা, ঠিক আছে। তো এটা আসলে আহামরি এতটা ডিফারেন্স থাকে না, ঠিক আছে। তো যে কোনো একটা সহায়ক বই যেটা তোমার কাছে আছে, যেটা তুমি প্রথমবার কিনছো, ওই বইটা তুমি প্রথমবার যে বইগুলো কিনছো এগুলা দিয়ে তোমার কভার হয়ে যাবে। জাস্ট তুমি যে পরীক্ষা দিলে না, ওই পরীক্ষার প্রশ্নগুলো তোমার কাছে অবশ্যই আছে, এই প্রশ্নগুলো তুমি জাস্ট সলভ করো, তাহলেই তোমার জন্য এনাফ হয়ে যাবে। আলাদা করে তোমার কোনো বই কেনা লাগবে না, তুমি ফার্স্ট টাইমে যে বইগুলো কিনছো সেইগুলাই এনাফ, সাথে জাস্ট তুমি এই বছরের অর্থাৎ তুমি যে পরীক্ষা দিলা এই প্রশ্নগুলো সলভগুলো করে যাও, এনাফ হয়ে যাবে, ঠিক আছে। তো এই বইগুলো ভালো মতো সলভ করে যাও। দেখো তুমি যে বইগুলো পড়ছো সেই বইগুলোর কিন্তু তুমি যেগুলো পড়ছো সেগুলো তোমার কিন্তু মনে ছিল না, যদি মনে থাকতো 100%, তাহলে তুমি কিন্তু পরীক্ষা গিয়ে ভালো করতে পারতা, ঠিক আছে। তো এবার যেন এই ভুলটা না হয়, ঠিক আছে। আচ্ছা, তো বায়োলজি এবং কেমিস্ট্রি ক্ষেত্রে মাথায় রাখবা মূল বইটাই তোমাকে গুরুত্ব দেবে, ঠিক আছে। তোমাকে যেমন বললাম যে ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমার কি করতে হবে, প্র্যাকটিসকে ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক তেমনি তোমাদের এখানে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টকে তোমাকে অবশ্যই মূল বইকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। মূল বইকে তোমাকে গুরুত্ব দিতে হবে। তো মূল বইকে তুমি যদি ইম্পর্টেন্স দাও বায়োলজির ক্ষেত্রে, তাহলে তোমার প্রশ্নতে আটকাইতে পারবে না। তোমাকে প্রশ্ন যেভাবে ঘুরাই দেখ না কেন, তুমি বায়োলজিতে একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা যদি তোমাকে মূল বইতে ভালো একটা ধারণা থাকে। তো অনেকেই বলছিলা ভাইয়া আমার তো মূল বই ভালো করে পড়া নাই, অর্থাৎ তুমি যখন ফার্স্ট টাইমে দিলা, তো অনেকেই শুধু প্রশ্ন ব্যাংক সলভ করে গেছো, কিন্তু এইবার তুমি তো যথেষ্ট সময় পাচ্ছ, তো এই সময়ের মধ্যে চেষ্টা করবা মূল বইটা ভালো করে দেখার। তো সব কি পড়া দরকার না, জাস্ট দাগানো লাইনগুলো পড়লেই হবে, ঠিক আছে, দাগানো লাইনগুলো পড়লেই হবে। তো দাগানো বই কালেক্ট করে নাও, করে দাগানো বইটা ভালো করে সলভ করো। কেমিস্ট্রি ক্ষেত্রে সেম, কেমিস্ট্রি ক্ষেত্রে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট তুমি ভালো মতো জানবা, ঠিক আছে। টপিকের কনসেপ্টটা যদি ভালো মতো জানো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনেক বেশি ভালো মতো কেমিস্ট্রিতে একটা ভালো মার্ক তুলতে পারবা, ঠিক আছে। কেমিস্ট্রির প্রশ্নটা ঘুরাই দিলেও তুমি কিন্তু প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবা। এবং এখানে প্রত্যেকটা টপিকের যে এক্সাম্পলগুলো আছে এই এক্সাম্পলগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রত্যেকটা টপিক অধ্যায় শেষে একটা টপিক আছে, ওই টপিকের এক্সাম্পল কিন্তু দেওয়া আছে। আচ্ছা, আর বেশি বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রি ক্ষেত্রে অনেক বেশি এমসিকিউ তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। তো এখানে কি আছে, আমাদের অনুশীলনী প্রশ্নগুলো সলভ আছে, তারপর দেখবে যে বক্সের মধ্যে কিছু প্রশ্নগুলো দেওয়া আছে, ওই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওই প্রশ্নগুলো সলভ করবা। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যে প্রশ্নগুলো সেগুলো ভালো মতো সলভ করবো, ঠিক আছে। তো তোমাদের যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তার জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম স্পেশাল এক্সাম ব্যাচ রয়েছে। তো এখানে আমরা প্রায় তোমাদের 1 বছরের মতো সার্ভিস তোমরা পাচ্ছ, 1 বছর বলতে একদম লাস্ট অ্যাডমিশন পর্যন্ত,
প্রায় কিন্তু তোমাদের 9-10 মাস হয়ে যাবে, ঠিক আছে। তো এই লম্বা একটা জার্নি তুমি কিন্তু আমাদের সাথে থাকতে পারবা। এখানে তুমি এক্সামগুলো পাবা, তোমাদের অলরেডি এইচএসসি পর্যন্ত একবার সিলেবাস শেষ হয়ে যাবে, এরপরে নতুন এক্সাম বেসগুলোতে তুমি কিন্তু সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবে। অর্থাৎ আমাদের পরবর্তী যতগুলো এক্সাম বেস আসবে সবগুলোতে তুমি অ্যাক্সেস পেয়ে, জাবির জন্য, রাবির জন্য, গুচ্ছের জন্য, কৃষির জন্য সবগুলোতে ফ্রি অ্যাক্সেস। তখন তোমার কোথাও আর এনরোল করতে হবে না টাকা দিয়ে, ঠিক আছে। এটা কিন্তু আমরা সুযোগ দিচ্ছি। এবং আগামী 5 তারিখ পর্যন্ত তুমি কিন্তু মাত্র 350 টাকা দিয়ে, মাত্র 350 টাকায় এই আকর্ষণীয় এক্সাম বেসটা কিন্তু পেয়ে যাচ্ছ। তো আমাদের এক্সাম বেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো 4টা এক্সাম কিন্তু শেষ, আজকে হবে তোমার রিভিশন এক্সাম বেস। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আমাদের রিভিশন এক্সাম হয়। অর্থাৎ এক সপ্তাহ তুমি যা পড়ছো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ওগুলোর উপরে সাপ্তাহিক এক্সাম বা রিভিশন এক্সাম হবে 100 মার্কের, ঠিক আছে। তো এক্সামগুলো হবে, তো যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো আছে। বেশি ইম্পর্টেন্স অধ্যায়গুলো হয় নাই, ঠিক আছে, সমস্যা নেই, তুমি এগুলো কভার করতে পারবা। মাঝখানে ঈদের ছুটি আছে, তো ঈদের ছুটির মধ্যে তুমি এগুলো কভার করে নিতে পারবা, ঠিক আছে, ওগুলো তুমি কভার করে নিতে পারবা। তো এই বিষয়টা একটু মাথায় রাখবা তোমরা, ঠিক আছে। তো আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসটা মাত্র 350 টাকায় তুমি ভর্তি হতে পারছো। এক্সামের পাশাপাশি আমরা কিন্তু ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ কোর্স, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং 24-25 সেশনের প্রশ্ন ব্যাংক সলভ বা 24-25 যেগুলো আসছে এগুলো আমরা সলভ করে দ্রুত দিয়ে দিব। ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টে তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই, খুবই দ্রুত দিয়ে দিব। তো এইগুলো তোমরা পেয়ে যাবা। যারা ভর্তি হবা তারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা কিন্তু বিস্তারিত পেয়ে যাবা, ঠিক আছে। আর সেকেন্ড টাইম এসে তুমি যত পারো বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবা। বেশি বেশি এক্সাম দিলে তোমার পরীক্ষা ভীতি দূর হবে, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি ধারণা পাবা, এবং এই বিষয়টা তোমাকে অনেক বেশি কাজে লাগবে। এবং নেগেটিভ মার্কিংটা কন্ট্রোল করতে হবে তোমাকে, ঠিক আছে। তুমি যত বেশি নেগেটিভ মার্কিং কমায় আসবা, সঠিক উত্তর দাগানোর চেষ্টা করবা, তো তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং এড়াবা এবং চেষ্টা করবা সঠিক প্রশ্নগুলো দাগানোর। তো এই জিনিসটা তোমার কিন্তু আগে থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিসের বিকল্প কিন্তু কিছু নাই, যত বেশি প্র্যাকটিস তোমার পরীক্ষা তত বেশি ভালো হবে। আর সেকেন্ড টাইমে যে বিষয়গুলো তোমাকে বললাম প্রথম থেকে, এই বিষয়গুলো একটু ভালো করে মনে রাখবা, ঠিক আছে। সেকেন্ড টাইমের ক্ষেত্রে বই সিলেকশনের ক্ষেত্রে যেগুলো তুমি ফার্স্ট টাইমে পড়ছো সেই বইগুলো একটু খুব ভালো মতো সলভ করে যাও, যেন ওই বই থেকে যে কোনো প্রশ্ন আসে তুমি সলভ করে আসতে পারবা। যে কোনো বই তোমার জন্য এনাফ, স্পেসিফিক কোনো বই লাগবে না, ঠিক আছে। আর প্রশ্ন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হবা না, জাস্ট একটা টপিক, একটা অধ্যায়ের উপর যতগুলো টপিক আছে সেই টপিকগুলো সম্পর্কে এখন জানো, পরীক্ষার আগে দিয়ে তুমি রিভিশনের জন্য প্রশ্ন ব্যাংক ভালো, এখন তোমাকে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, এমন না যে সলভ করতে হবে না, সলভ করো, কিন্তু শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করলে হবে না, এটা বলছে, ঠিক আছে। বাকি অন্যান্য কনসেপ্টগুলোও জানার চেষ্টা করবা, ঠিক আছে। তো শুরু করে দাও, ন্যাশনাল পরীক্ষা শেষ, বাকি শেষ। এখন যারা শুরু করে যাচ্ছ তারা শুরু করে দাও, গ্যাপ দিও না, ঠিক আছে। মাঝখানে একটা বড় গ্যাপ দিলে তুমি ঝামেলায় পড়ে যাবা। তো তুমি রেগুলার চেষ্টা করো, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক বই নিয়ে বসা, ঠিক আছে। আর রেগুলারলি মেনটেন করলে তোমার ব্রেনটা অ্যাক্টিভ থাকবে। যখনই দেখবে ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, পরবর্তী ইচ্ছা করছে না, তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। তো আলটিমেটলি তোমার 1 বছর লস দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। যদি পড়তে ইচ্ছা না হয় তাহলে অন্য কোনো কাজ করো, বা ন্যাশনালে তুমি কন্টিনিউ করো, বাট সময় নষ্ট করো না, ঠিক আছে। যদি ইচ্ছা না থাকে, যদি মনে না হয় যে পারবো, তুমি আসলে চেষ্টা করো, চেষ্টাটা যদি গাফিলতি থাকে তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেকেন্ড টাইমে এসে। তুমি ফার্স্ট টাইমে যা করছো তার থেকে বেশি পরিশ্রম তোমাকে সেকেন্ড টাইমে এসে করতে হবে, ঠিক আছে। কারণ ফার্স্ট টাইমে যে ফ্লোটা থাকে সেকেন্ড টাইমে এসে কিন্তু সেই ফ্লোটা থাকে না, এটা মাথায় রাখবা। তুমি যা করছো তার থেকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম তোমাকে এখন করতে হবে। কারণ তুমি যদি ফার্স্ট টাইমে বেশি পরিশ্রম করতাই, তোমার যদি সব কিছু কভার হইতোই, তাহলে তুমি তখনই চান্স পেয়ে যাইতা। যেহেতু তুমি চান্স পাও নাই, তোমার কোথাও না কোথাও গাফিলতি আছে এবং কোথাও না কোথাও দুর্বলতা আছে, তো সেটা কাটানোর জন্য তোমাকে এখন এসে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই পরিশ্রম করো, পরিশ্রম করলে আসলে ইনশাল্লাহ তুমি সফল হবা। সফলতার কিন্তু কোনো শর্টকাট নেই, এটা মাথায় রেখো, ঠিক আছে। তো প্রশ্ন ঘুরা দিলে কিন্তু পারবা না, এই জন্য আগে থেকে কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার রাখার চেষ্টা করো। তো সবাই ভালো থাকো। যারা সেকেন্ড টাইম এক্সাম এসে ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমি বিস্তারিত জানাই দেবো। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।